হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপ দেখো, আমরা এখন শুরু করব ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস, জিওগ্রাফি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার। দেখো, এটা তোমরা ক্লাস 8-এ কিছুটা পড়ে এসছো, এখন আরও ডিটেইল তোমাদেরকে পড়তে হবে আর কি। তো প্রথম যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে এই যে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ দুটো শব্দ একসঙ্গে আমরা ইউজ করছি কেন বলো দেখি। কারণটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ সবসময় কিন্তু ফরেস্টের সঙ্গে অ্যাটাচড। তোমরা দেখবে, তোমরা কেরালায় যাবে, সেখানে পেরিয়ার ন্যাশনাল পার্ক, সেখানে এলিফেন্টস রাখা আছে। কি তুমি আসামে যাবে, সেখানে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, রাইনোসেরস আছে। তো ডিফারেন্ট টাইপ অফ স্পিসিসেস আর স্টেইং ইন ডিফারেন্ট প্লেসেস। কেন? কারণ প্রত্যেকটা অ্যানিম্যাল তাদের ফুড হ্যাবিট এবং তাদের ন্যাচারাল হ্যাবিটেশন যেখানে খুঁজে পায় সেখানেই কিন্তু তারা থাকে আর কি। সে কারণে ফরেস্টের সঙ্গে ওয়াইল্ড লাইফটা খুব অ্যাটাচড এবং ইন্টার রিলেটেড। তাহলে শুরু করি আমরা ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস। দেখো, প্রথমে বলি, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, চ্যাপ্টারটা শেষ হওয়ার পর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, এবং বন্ধুদের চ্যাপ্টারটা লিঙ্কটা শেয়ার করবে। ঠিক আছে, শুরু করি। দেখো, প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, সেই সঙ্গে মাইক্রো অর্গানিজম, এই যে জিনিসগুলো আছে সমস্তটাই কিন্তু আমাদের উইদিন দ্য স্টেট অফ নেচার বা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে সবটা কিন্তু আছে আমাদের। এবার এই কোনোটাকে বাদ দিয়ে কিন্তু আমরা সারভাইভ করতে পারবো না। এর মধ্যে এই ফরেস্টটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, আমাদের ইকোলজিক্যাল সিস্টেম মেনটেন করছে, এবং ফরেস্টকে বলা হয় দে আর দ্য প্রাইমারি প্রডিউসার ফর অল দ্য লিভিং বিংস। এবার দেখো, এই যে চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে ফ্লোরা আর একটা হচ্ছে ফনা, অর্থাৎ প্লান্ট কিংডম এবং অ্যানিম্যাল কিংডম, এই দুটো নিয়েই হচ্ছে আমাদের মেন পড়ার বিষয়টা আর কি। দেখো, ইন্ডিয়াকে বলা হয় ইট ইজ ওয়ান অফ দি ওয়ার্ল্ডস রিচেস্ট কান্ট্রি ইন টার্মস অফ ইটস ভাস্ট এরিয়া অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আমাদের কান্ট্রিতে এত ডাইভার্সিফাইড যেটা কিনা গোটা ওয়ার্ল্ডের কোথাও তোমরা পাবে না আর কি। আচ্ছা, এখানে কি বলছে, নিয়ারলি 8% অফ দ্য টোটাল নাম্বার অফ স্পিসিসেস ইন দ্য ওয়ার্ল্ড। 8% অফ দ্য টোটাল নাম্বার অফ স্পিসিসেস, বোঝো। আমি কিন্তু আবারও বলছি, আমরা প্লান্ট স্পিসিসেস, অ্যানিম্যাল স্পিসিস দুটোকে নিয়েই বলছি আর কি। এবার দেখো, এই যে ফ্লোরা অ্যান্ড ফনা নিয়ে যে বলছি, ইম্পর্টেন্সটা কি? প্রথম যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে ফ্লোরা অ্যান্ড ফনা আমাদের কন্ট্রিবিউট করছে কিসে? আমাদের এক্সিস্টেন্সের জন্য। আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছে, অর্থাৎ অ্যাটমসফিয়ারে ব্যালেন্সটাকে মেনটেন করছে। এটা ছাড়া আমরা বাঁচতেই পারতাম না। তারপরে কি বলছে, এই যে প্লান্ট অক্সিজেন প্রডিউস করছে আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছে, এর জন্য আবার ফনা তারা এটা ভাইস ভার্সা করছে। আচ্ছা, এবার কি বলছে, এই প্লান্টস এরা কিন্তু আমাদেরকে ফুড দিচ্ছে, ক্লদিং দিচ্ছে, শেল্টার দিচ্ছে, র মেটেরিয়ালস দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, সমানে দিচ্ছে, দিয়েই চলেছে আনএন্ডিং। আচ্ছা, তারপরে কি, ডেলি ফুড আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু সব কিছুই মোস্টলি প্লান্টস থেকে আসছে। তোমরা ভাত খাবে কি রুটি খাবে কি ডাল খাবে, সবটাই কিন্তু আমাদের প্লান্ট স্পিসিস থেকেই আসছে আর কি। এবার দেখো, এই যে বায়োডাইভার্সিটি আমরা বলছি, এটা কি? এটা একটা বায়োডাইভার্সিটি ইজ ইমেন্সলি রিচ ওয়াইল্ড লাইফ অ্যান্ড কাল্টিভেটেড স্পিসিসেস। এগুলো ডাইভার্স ইন ফর্ম অ্যান্ড ফাংশন বাট ক্লোজলি ইন্টিগ্রেটেড একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। তোমরা ফুড চেন, ফুড ওয়েব পড়ে এসছো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবাই ইন্টিগ্রেটেড, সবাই একটার উপর আরেকজন ডিপেন্ডেন্ট। এইটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি। এমন একটা নেটওয়ার্ক যে এই নেটওয়ার্ক থেকে যে বাইরে চলে যাবে তার কিন্তু এক্সিস্টেন্স থাকবে না। তাহলে এবার বলছে, এই যে বায়োডাইভার্সিটি, এর ইম্পর্টেন্সটা কি? দেখো, আমাদের এন্টায়ার আর্থের লাইফ সাপোর্ট, আমাদের হিউম্যান বিং সহ লাইফ সাপোর্টটা কিন্তু অ্যারেঞ্জ করছে বায়োডাইভার্সিটি। তারপরে দেখো, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেলস যেগুলো আছে, প্লান্টস আছে, মাইক্রো অর্গানিজমস আছে, আমরা সবাইকে দেখতে পাই বা পাই না, কিন্তু প্রত্যেকে নিজের নিজের রোল প্লে করে চলেছে, যার জন্য আমরা এয়ার নিচ্ছি, আমরা ফুড নিচ্ছি,
উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাট অল। এই যে গাছগুলো বা প্লান্ট বা অ্যানিম্যাল স্পিসিস যেগুলো আছে, আমরা এগুলোকে কতগুলো ভাগে ভাগ করছি। কেন? কেন কি আমাদের এদের এক্সিস্টেন্সটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে এরা কিন্তু আর ঠিকঠাক নেই, এরা ভালো নেই, সেই কারণে এদের ভালো রাখতে হবে। ভালো রাখতে গেলে কী করতে হবে? জানতে হবে কী অবস্থায় আছে। দেখো কতগুলো স্পিসিসকে বলছে নর্মাল স্পিসিস। নর্মাল স্পিসিস মানে কি? যেটা সব দিকে তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো জায়গাতে সার্ভাইভ করে যাচ্ছে, এগুলো হচ্ছে নর্মাল। যেমন ধরো শাল, পাইন, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ ক্যাটলস, এগুলো কিন্তু যে কোনো জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ নর্মাল স্পিসিস। এদের নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস। এন্ডেঞ্জার্ড কেন? হুইচ আর ইন ডেঞ্জার অফ এক্সটিংশন, প্রায় শেষের দিকে চলে এসছে। যেমন কি এই যে ব্ল্যাক বাক, ক্রোকোডাইল, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, ইন্ডিয়ান রাইনো, এই টাইপের অনেক কিছু আছে যেগুলো কিনা এক্সটিংক্টের দিকে চলে যাচ্ছে, ডেঞ্জারাস হয়ে এসছে, শেষ হয়ে আসছে। তারপরে কি বলছে? ভালনারেবল স্পিসিস। ভালনারেবল স্পিসিস মানে কি? যাদের সংখ্যাটা ডিক্লাইন করছে এবং তারাও এন্ডেঞ্জারের দিকে যাচ্ছে, এখনও আছে, কিন্তু ইন নিয়ার ফিউচার এরা কিন্তু এই সমস্ত নেগেটিভ ফ্যাক্টর যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু এরাও শেষ হয়ে যাবে আর কি। এরা কীরকম? যেমন ধরো ব্লু শিপ, এশিয়াটিক এলিফেন্ট, গ্যাঙ্গেটিক ডলফিন, এই টাইপের স্পিসিসগুলো এরা কিন্তু আস্তে আস্তে পপুলেশনের সংখ্যাটা কমছে সমানে, বাড়ছে কিন্তু নয়। এরপরে আসছে রেয়ার স্পিসিস। রেয়ার স্পিসিসটা কি? রেয়ার স্পিসিস মানেই হচ্ছে যাদের পপুলেশনটা খুব স্মল হয়ে, সংখ্যাটা খুব কমে গেছে, স্মল পপুলেশন, এবং এরাও কিন্তু এন্ডেঞ্জারের দিকেই যাচ্ছে। আমরা যে সমস্ত নেগেটিভ কাজকর্মগুলো করছি তার জন্য কিন্তু এদের অবস্থা খুব খারাপ হয়ে এসছে। এই যেমন ধরো যে ওয়াইল্ড এশিয়াটিক বাফেলো, কি ডেজার্ট ফক্স, কি হর্নবিল, কি হিমালয়ান ব্রাউন বিয়ার, এই টাইপের জিনিসগুলো যে আছে এগুলো কিন্তু রেয়ারের দিকে চলে যাচ্ছে, এদের পপুলেশনটা সমানেই কমছে। আর একটা আসছে এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে এদেরকে দেখা যায়, এরা সবখানে দেখা যাবে না এদেরকে। যেমন ধরো আন্দামান টিক, নিকোবর পিজিয়ান, আন্দামান ওয়াইল্ড পিগ, এই সমস্ত বিষয়গুলো এরা কিন্তু নির্দিষ্ট জায়গাতেই আছে আর কি, সবখানে এদেরকে পাওয়া যাবে না। আর একটা হচ্ছে যে এক্সটিংক্ট স্পিসিস, অর্থাৎ যাদের এক্সিস্টেন্স আর নেই, শেষ হয়ে গেছে। কীরকম? যেমন ধরো এশিয়াটিক চিতা, পিঙ্ক হেড ডাক, এই সমস্তগুলো আর কি। এটা অনেক সার্চ করে কোনো একটা সময় ছিল কিন্তু এখন আর সেটা নেই, দ্যাট ইজ এক্সটিংক্ট স্পিসিস। আচ্ছা, এবার এই যে এতগুলো টাইপের স্পিসিস বললাম, মেজর কিন্তু আমি বলে যাচ্ছি যে এরা এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে বলছি। তো কেন হচ্ছে? প্রশ্নটা এলো যে আমরা কি এমন করছি যার জন্য এদের সংখ্যা কমে যাচ্ছে, এরা এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, রেয়ার হয়ে যাচ্ছে, কেন? দেখো কতগুলো কাজ আমরা কন্টিনিউয়াস করে চলেছি। কীরকম? ইললিগাল ওয়াইল্ড ট্রেড, হ্যাবিটেট ডিস্ট্রাকশন, ডিফরেস্টেশন, ইনভেসিভ স্পিসিসেস, ডিফারেন্ট টাইপস অফ পলিউশন, এয়ার, ওয়াটার, নয়েজ, এই সমস্ত, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মাইনিং অ্যাক্টিভিটিস, এই ফ্যাক্টরগুলো কিন্তু মারাত্মকভাবে কাজ করে যাচ্ছে এদের সংখ্যাটাকে কমিয়ে দেওয়ার জন্য আর কি। এছাড়াও আরও কিছু কিছু প্রজেক্ট করছে, যেমন রিভার ভ্যালি প্রজেক্ট যখন হচ্ছে তখন তো অবস্থা শেষ এদের। তারপরে এছাড়াও আমরা মানুষজন কন্টিনিউয়াস হান্টিং অ্যান্ড পোকিং করে যাচ্ছি, যার জন্য এদের সংখ্যাটা কমে যাচ্ছে। তো এই সমস্ত নেগেটিভ ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের এই সমস্ত ওয়াইল্ড লাইফ, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফকে শেষ করে তুলছে আর কি। এবার দেখো আমাদের এক দেশে দীর্ঘদিন কলোনিয়াল গভর্নমেন্ট রুল করে গেছে। এখন আমরা বলবো এই কলোনিয়াল ফরেস্ট পলিসি কিভাবে ব্লেম দেওয়া যাবে কলোনিয়াল ফরেস্ট পলিসিকে। দেখো ব্রিটিশরা ইন্ট্রোডিউস করেছিল সায়েন্টিফিক ফরেস্ট্রি। এবার এই ন্যাচারাল ফরেস্টকে তাদের কাজে লাগানোর জন্য, তাদের ইকোনমিক ইন্টারেস্টটাকে ফুলফিল করার জন্য কিন্তু তারা কিছু স্ট্র্যাটেজি নিয়েছিল। তার মধ্যে নাম দিয়েছিল সায়েন্টিফিক ফরেস্ট্রি। তার মানে ম্যাচিওর ট্রিগুলোকে কেটে ইউরোপে পার করে দেবে আর এখানে লাইন ধরে ধরে কিছু গাছ লাগিয়ে দেবে। তারপর দেখলাম যখন এক্সপ্যানশন অফ রেলওয়েজ করছিল তখন দেখো রেলওয়ে, এখন যে তোমরা এই লাইনগুলোর নিচে যে সিমেন্টের বার দেখতে পাও, তখন সিমেন্টের বার ছিল না, তখন উডেন বার ছিল, মোটা মোটা সমস্ত উডেন বার ওখানে দিয়ে থাকতো।
তারপরে কি রেলওয়ের যে পাটরি মানে যে সিটগুলো ছিল ওসব তক্তা ছিল, কাঠের প্লেন তক্তা ছিল, এই জন্য প্রচুর প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলেছে। তারপরে ধরো যে এগ্রিকালচার, এই ধরো যে ডিফারেন্ট টাইপস অফ কমার্শিয়াল ফরেস্ট্রি চলছে যেগুলো, যেমন ধরো টি গার্ডেন, কফি গার্ডেন, এই জন্য বিরাট বিরাট এলাকা ক্লিন করে দিয়ে ওখানে সমস্ত এগ্রিকালচার করা হতো আর কি। তারপরে কি এই যে কাঠগুলো তার রয়্যাল নেভিকে তাদেরকে সাপ্লাই করতে হতো, ব্রিটেনের যে নেভি তাদেরকেও এই কাঠগুলো সাপ্লাই করতে হতো আর কি। তারপরে কি দে ক্লিয়ার রোড ফরেস্ট টু মেক ওয়ে অফ টি প্লান্টেশন, এই যে বললাম একটু আগে আমি। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন করার জন্য, ফ্যাক্টরিজ করার জন্য বিভিন্ন ওয়েতে এই কলোনিয়াল রুলাররা তারা কিন্তু কন্টিনিউয়াস গাছগুলোকে নষ্ট করে গেছে। এই যে ডিপ্লিশন অফ ফরেস্ট, এটা তো ব্রিটিশ পিরিয়ডে বললাম। এবার আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা কি করলাম দেখো, ডিপ্লিশন আফটার ইন্ডিপেন্ডেন্স দেখো, সিন্স 1951 ইন্ডিপেন্ডেন্সের পর ওভার 5000 স্কোয়ার কিলোমিটার ফরেস্ট ওয়াজ ক্লিয়ার্ড ফর রিভার ভ্যালি প্রজেক্ট। ডিফারেন্ট টাইপস অফ রিভার ভ্যালি প্রজেক্ট আমরা তৈরি করেছি, যার জন্য 5000 স্কোয়ার কিলোমিটার এরিয়াকে ফরেস্টকে আমাদের কেটে ফেলতে হয়েছে। আচ্ছা, কীরকম এই যে প্রজেক্ট, যেমন নর্মদা সাগর প্রজেক্ট ইন মধ্যপ্রদেশ, এটা 40,000 হেক্টর অফ ফরেস্ট নষ্ট করে দিয়েছে। তারপরে কি মাইনিং অ্যাক্টিভিটিস ডিফরেস্টেশনের জন্য বিরাট দায়ী। তারপরে কি এই ধরো বক্সা টাইগার রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু একটা সিরিয়াসলি থ্রেটেন্ড হয়ে আছে। কেন? ডলোমাইট মাইনিং, ওখানে মাঝে মধ্যে ডলোমাইট পাথর ফাটানো হচ্ছে, ফাটিয়ে ফরেস্টগুলো নষ্ট করে দিচ্ছে আর কি। এইভাবে কিন্তু আমরাও সমানে নষ্ট করে যাচ্ছি। এবার দেখো এই যে কজেস অফ ডিপ্লিশন অফ ফরেস্ট রিসোর্সেস, কেন ফরেস্টগুলো নষ্ট হচ্ছে। এই যে বললাম হ্যাবিটেট ডিস্ট্রাকশন, হান্টিং, পোকিং, ওভার এক্সপ্লয়টেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, পয়জনিং অ্যান্ড ফরেস্ট ফায়ার্স, এইগুলো হচ্ছে মেইন ফ্যাক্টরস এই ফরেস্টটাকে ডিক্লাইন করে যাওয়ার জন্য আর কি। অল দিজ আর ইম্পর্ট্যান্ট এবং তোমরা খুব ভালো করেই জানো কিন্তু এই পয়েন্টগুলো আর কি। আমরা হান্টিং করে যাচ্ছি, পোকিং করে যাচ্ছি, ওভার এক্সপ্লয়টেশন করছি, ডিফারেন্ট টাইপস অফ পলিউশন কন্টিনিউয়াস চলে যাচ্ছে, তারপরে কি ফরেস্ট ফায়ার হচ্ছে, এগুলো কিন্তু সবসময় হচ্ছেই, যার জন্য কিন্তু এই ফরেস্ট সমানে কমে যাচ্ছে আর কি। তারপরে কি এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন আর ইকুয়াল অ্যাক্সেস, inadequate consumption of resources and different sharing of responsibilities for environmental well-being, আমরা কিন্তু কেউ রেসপন্সিবিলিটি পালন করছি না, আমাদের সবার করার কথা আমরা কেউ কিন্তু করছি না। তারপরে কি দেখো আমাদের গোটা ওয়ার্ল্ডের যত পপুলেশন আছে তার থেকে তার 1/3 পপুলেশন কিন্তু আমাদের এখানেই পড়ে আছে। ন্যাচারালি এত পপুলেশন এনভায়রনমেন্টকে ডিগ্রেড করবেই, কিছু করার নেই আর কি। এই যে ডিগ্রেড হচ্ছে এর ইম্প্যাক্টটা কি আসছে, এত ফরেস্ট আমরা কেটে নষ্ট করে দিচ্ছি, কিছু তো কিছু ডিগ্রেড হবেই। দেখো বায়োলজিক্যাল লস ইজ স্ট্রংলি কোরিলেটেড উইথ দ্য লস অফ কালচারাল ডাইভার্সিটি। বহু ট্রাইবাল পিপুল আছে, তারা তাদের কালচারাল ডাইভার্সিটিটা পুরোপুরি এনগেজ ইন ফরেস্ট অ্যান্ড ডিফারেন্ট ট্রিস। আমরা এই গাছগুলো কেটে ফেলছি, তাদের কালচারাল ডাইভার্সিটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কি আমরা মার্জিনালাইজড কমিউনিটিস যেগুলো আছে তারা পুরোপুরি এখনও পর্যন্ত ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফে ডিপেন্ডেন্ট। আমরা সেখান থেকে বিভিন্ন ড্রিঙ্কস পাচ্ছি, মেডিসিন পাচ্ছি, হ্যাঁ, তাদের স্পিরিচুয়ালিটির সঙ্গে অ্যাটাচমেন্ট, সেগুলোও কিন্তু প্রবলেম হচ্ছে আর কি। গ্লোবাল ওয়ার্মিং একটা বিরাট ফ্যাক্টর, সেই সঙ্গে গ্রিন হাউস গ্যাস যেটা আসছে সেটা কিন্তু আমাদের বায়োডাইভার্সিটিকে লস করে দিচ্ছে। এর জন্য কি হচ্ছে, মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে হয় ফ্লাড হচ্ছে কিংবা ড্রাউট হয়ে যাচ্ছে। গাছ কেটে ফেলার জন্য সয়েল ইরোশন হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ এই জিনিসগুলো। অল দিজ আর ডাইরেক্ট ইম্প্যাক্ট অন ফরেস্ট ডিস্ট্রাকশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডিস্ট্রাকশন মাইন্ডেড, কাজে আমাদের কিন্তু সেভাবে চলতে হবে। এবার দেখো এই যে কনজারভেশন ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল। কেন? ফ্রম ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে করতেই হবে। আমাদের বেঁচে থাকার জন্য যে সাপোর্ট সিস্টেম লাগে, এই যেমন ধরো যে ওয়াটার, এয়ার, সয়েল, এগুলোকে সবই ইকোলজির পার্ট এবং অল দিজ আর ওয়েল কানেক্টেড উইথ দ্য ট্রিজ। আচ্ছা,
এবার দেখো এরা কি ডিফারেন্ট টাইপস অফ জেনেটিক ডাইভার্সিটি অফ প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস ফর বেটার গ্রোথ অফ স্পিসিসেস ব্রিডিং, এগুলো কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আর কি, এগুলোকে কনজার্ভ করতে হবে আর কি। আচ্ছা দেখো এখনও কিন্তু আমরা বহু জায়গাতে এগ্রিকালচারে ডিপেন্ড করে থাকি আমাদের ট্র্যাডিশনাল ক্রপ ভ্যারাইটির উপর আর কি। তারপরে ধর ফিশারিস, মাছ, ম্যারাইন, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি, সেখানেও কিন্তু আমরা হাত দিচ্ছি, আমরা ডেলি প্রচুর মাছ খাচ্ছি, অ্যাকোয়াটিক লিভিং বিংকে আমরা তুলে নিচ্ছি, এগুলো কিন্তু সবসময় করছি। অথচ আমরা এত ফুড পাচ্ছি, মেডিসিন পাচ্ছি, ফেব্রিক পাচ্ছি, র মেটেরিয়ালস পাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু আমরা কনজারভেশনের প্রতি অতটা ধ্যান দিচ্ছি না। তাহলে বোঝো আমরা কতটা নিষ্ঠুর, বুঝতে পারছো তো? আচ্ছা এবার দেখো গভর্নমেন্ট স্টেপস, গভর্নমেন্ট কী কী করলো। তাহলে মানুষজন কিছু যখন করছে না তো গভর্নমেন্টকে তো কিছু করতেই হবে। ফার্স্ট যেটা করলো গভর্নমেন্ট 1972-তে একটা ল পাস করে দিল, ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, এখানে পাস করলো, বললো যে ফর প্রোটেকশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিসেস। এই অ্যাক্টে কি বললো যে হান্টিং অ্যান্ড পোকিং ইজ ব্যান্ড, যদি কেউ করবে এটা একটা পানিশেবল অফেন্স হয়ে যাবে, এটা লিগাল প্রোটেকশন দেওয়া হলো আর কি। সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট দুজনে কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড ন্যাশনাল পার্কস তৈরি করতে শুরু করলো ইন অর্ডার টু প্রোটেক্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তাহলে বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত পার্কগুলো তৈরি করতে শুরু করলো, অর্থাৎ প্রোটেকশন দেওয়া, নিজেরা তো তৈরি করবে না, যেগুলো আছে সেগুলো যাতে আর নষ্ট না হয় সেখানে প্রোটেকশন দেওয়ার জন্য এই কাজটা করছে আর কি। তারপরে কি ভেরিয়াস প্রজেক্টস রিগার্ডিং দ্য কনজারভেশন অফ এন্ডেঞ্জার্ড স্পিসিসেস সাচ অ্যাজ টাইগার, ওয়ান হর্নড রায়নো, এই সমস্তকে প্রোটেকশন দেওয়ার জন্য গভর্নমেন্ট স্টেপ নিতে শুরু করলো। তারপরে কি গভর্নমেন্ট পার্টিকুলারলি উড়িষ্যা গভর্নমেন্ট ফার্স্ট স্টার্ট করলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মানে লোকাল কমিউনিটিসকে ইনভলভ করে গভর্নমেন্টের সঙ্গে এটাকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা করা হলো। এই যে এত কাজকর্ম করছি কেন, অর্থাৎ ফরেস্টের সিগনিফিকেন্সটা কি, আমাদের ইম্পর্টেন্সটা কি। দেখো ফরেস্ট হচ্ছে প্রথম সয়েল ফার্টালিটি যেটা আছে সেটাকে প্রিভেন্ট করছে, সয়েল ইরোশন যাতে হতে দিচ্ছে না। তারপরে কি ফরেস্ট সময় ন্যাচারাল ডিজাস্টার যেমন ফ্লাড, ড্রাউট, এগুলোকে কিন্তু প্রোটেকশন করছে যাতে না হয়। তারপরে কি ফরেস্ট অফার্স র মেটেরিয়ালস ফর ভ্যারাইটি অফ প্রোডাক্টস, আমাদের ডে টু ডে লাইফে এটা কিন্তু আমরা করছি। তারপরে কি এনভায়রনমেন্ট কন্ট্রোল করছে। তারপরে কি আমাদের এন্টায়ার ইকোসিস্টেমের মধ্যে একটা ব্যালান্স নিয়ে আসছে, আমাদের পুরো ইকোসিস্টেমকে একটা ব্যালান্সের মধ্যে রেখে দিচ্ছে ফরেস্ট, এটা ছাড়া কিন্তু আমরা থাকতে পারবো না। তাহলে ফরেস্টের ইম্পর্টেন্সটা বুঝতেই পারছো। এবার দেখো এই যে ফরেস্টগুলো ইন্ডিয়া যে দেখতে পাই, এগুলো কতগুলো নাম দেওয়া হচ্ছে, এত ফরেস্ট, সেই ফরেস্টগুলোকে আমরা কতগুলো ডিস্টিংক্ট নামে ভাগ করছি। ফার্স্ট যেটা আসছে রিজার্ভড ফরেস্ট। দেখো আমাদের ইন্ডিয়ার যত ফরেস্ট আছে তার হাফ ফরেস্টে কিন্তু এই রিজার্ভ ফরেস্ট, এবং এগুলো মোস্ট ভ্যালুয়েবল কিসের জন্য, রিগার্ডিং কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস। নেক্সট আসলো হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট। এটা কি বলছে, টোটাল যে ফরেস্ট এরিয়া আছে তার 1/3 এরিয়া হচ্ছে আমাদের প্রোটেক্টেড ফরেস্ট। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট পুরোপুরি এটাকে রেগুলেট করছে, এখানে কেউ হাত দিতে পারবে না আর কি। আচ্ছা যাতে কিনা আর ফার্দার কোনো ডিপ্লিশন না হয়, বোঝা গেল। তারপরে আসছে আনক্লাসড ফরেস্ট। এখানে কিন্তু বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল কমিউনিটিস এরা কিন্তু ফরেস্টটাকে তৈরি করতে পারবে। আমার কিছু জায়গা আছে, কয়েক বিঘা জমিতে আমি ফরেস্ট করে দিলাম, হতেই পারে। গভর্নমেন্ট দেখলো ওইখানটা একটা ফরেস্ট হয়েছে, ঠিক ওকে প্রোটেকশন করে দিই, করতেই পারে। অল দিস আর কল্ড আনক্লাসড ফরেস্ট। অর্থাৎ এখানে কিন্তু গভর্নমেন্টের স্পেসিফিক কোনো মোটিভ নেই যে এই টাইপের স্পিসিসকে আমরা রক্ষা করব, ফ্লোরা হোক ফনা হোক, নো ইট ইজ নট। গাছ হলে ভালো, এটাই হচ্ছে মেন কথা। এবার দেখো কিছু কিছু কমিউনিটি অ্যান্ড কনজারভেশন, কিছু সময় কিছু কমিউনিটিস তারা কিন্তু আমাদের মধ্যে এগিয়ে আসে এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আর কি। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এরকম দেখতে পাই আর কি। যেমন ধরো ইন সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট রাজস্থানে, এখানে ভিলেজাররাই কিন্তু এই মাইনিং অ্যাক্টিভিটিসটাকে স্টপ করে দেয় যাতে কিনা এই ওয়াইল্ড লাইফকে তারা প্রোটেকশন দিতে পারে। তারপরে দেখো এই যে inhabitants in 5 villages in the Alwar district of Rajasthan, দেখো have declared 12
100 hectare of forest as বায়ো ভাইরোদেব দাকেব বা সঞ্চারী, অর্থাৎ এটা এক কথায় বলতে পারো যে এই সমস্ত ওয়াইল্ড লাইফকে প্রোটেকশন দেওয়ার জন্য যাতে হান্টিং কেউ না করতে পারে তার এগেনস্টে একটা স্পেশাল স্টেপ নেওয়া হলো যাতে আউটসাইডরা কোনো এনক্রোচমেন্ট করতে না পারে। সেরকম কিছু কিছু ট্রাইবাল গ্রুপস আছে, যেমন ধরো মুন্ডাস, সাঁওতালস, ছোটা নাগপুর রিজিয়নে কী করছে, এরা কিছু কিছু গাছ, মহুয়া, কদম্বা, এই সমস্ত ট্রিগুলোকে তারা পূজা করে, হোলি ট্রি হিসাবে ট্রিট করে। তাহলে এরা তো কখনো এগুলো কাটবেই না, উল্টে কেউ কাটতে চাইলেও কিন্তু কাটতে দেবে না। এটার জন্য এটা তাদের কাছে একটা হোলি বা স্যাক্রেড গাছ হিসাবে ট্রিট করে আর কি। তারপরে দেখো, তোমরা শুনে থাকবে যে আমাদের চিপকো মুভমেন্ট, হিমালয়ান ফুট হিলসে কিছু ট্রাইবাল পিপুল তারা কিন্তু এই কাজটা করেছিল। তার আগে দেখো উড়িষ্যা এবং বিহার রিজিয়নে এরা হচ্ছে ম্যাঙ্গো ট্রিকে পূজা করে এবং এরা ডিউরিং ওয়েডিং পিরিয়ড, বিয়ের সময় কিন্তু এই গাছের পাতা নিয়ে কিছু রিচুয়ালস করা হয় আর কি। তারপরে কিছু কিছু পিপল ট্রি, ব্যানিয়ান ট্রি যেগুলো আছে এগুলোকেও স্যাক্রেড হিসাবে ট্রিট করা হয়, ধর্মীয় গাছ। আচ্ছা, চিপকো মুভমেন্টটা কী হয়েছিল, যে কিছু ট্রেডার্স তারা ওখানে অ্যাফরেস্টেশনের জন্য গেছিলো এবং ওখানকার ট্রাইবাল ওমেন যারা, তারা একজন গাছকে জড়িয়ে ধরে যে আমাকে আগে কাটো তারপরে গাছ কাটো। তার মানে কি, তাদের ডেডিকেশন, ডিভোশন কতটা, যে তারা নিজেকে সামনে ফেলে দিচ্ছে, আগে আমাকে কাটো তারপরে গাছ কাটবে। তার মানে এইভাবে তারা কিন্তু এই কী বলে গাছগুলোকে প্রোটেকশন করার জন্য তারা এই কাজটা কিন্তু করেছিল আর কি। তো তাহলে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট বিষয় ছিল আর কি। সেই রকমই একটা ছিল যে ফার্মার্স অ্যান্ড সিটিজেন্স গ্রুপস লাইক বীজ বাঁচাও আন্দোলন, কোথায় না তেহেরি অ্যান্ড নর্মদা এই অঞ্চলে আমরা দেখেছিলাম যে ডাইভার্সিফাইড ক্রপস প্রোডাকশন যেখানে হচ্ছে, সেখানে এই যে সিনথেটিক ফার্টিলাইজার দিয়ে আমাদের ইকোলজিকে ডিস্টার্ব করা হচ্ছিলো এবং ইকোনমিক ভ্যালুয়েবল করার জন্য আমরা এগুলো করছিলাম আর কি। সেখানটায় কিন্তু এরা বলে যে না, এইগুলোকে করা হবে না, যাতে কি না উই ক্যান লিভ উইদিন দ্য স্টেট অফ নেচার, সেই কারণে আর কি হলো। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়। তাহলে দেখো, এই যে ফরেস্টটা আমাদের কিন্তু প্রোটেকশনের জন্য অনেক চেষ্টা করছি, সেন্ট্রাল স্টেট বিভিন্ন স্টেপস নিচ্ছে, কিন্তু আমাদের শুধু ইকোনমিক ডেভেলপমেন্ট করলেই তো হবে না, আমাদের যাতে কিনা পিপল সেন্ট্রিক, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমিক্যালি রিওয়ার্ডিং করতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই কাজগুলোকে করতে হবে। তো সেই কারণে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস যেটা আছে সেটা কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমাদের শুধুমাত্র অ্যাকাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে না, এটা আমাদের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও যাতে জিনিসটা ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু এটাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়টা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আবার বলছি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় কী অসুবিধা হচ্ছে বা আরও তোমরা কী চাও। থ্যাংক ইউ।